না মাহফুজ, আবার লিঙ্কটা দিয়ে দাও তো, বিভিন্ন জায়গায় আবার জয়েন করো। মাহফুজ আবার জয়েন করতে বলো সবাইকে। ওই লিঙ্কটা একটু, ওই যে কল আসছিল, ভেজাল হয়ে গেছে। স্যার আমার দিচ্ছি স্যার। সেটে সমস্যা দিচ্ছে আর লিঙ্কটাও ভেজাল করতেছে। আচ্ছা দেখো, আমরা আবার যাচ্ছি কোন জায়গায় আছিলাম না, নোটিশ। তাহলে নোটিশ শব্দের অর্থ কি? অবগত করা। অবগত করা অর্থাৎ কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে অবগত হয়েছেন বলে তখনই উল্লেখ করা হবে যখন প্রকৃতপক্ষে তিনি বিষয়টি জানতে পারেন, অথবা একটু তদন্ত করলে, একটু অনুসন্ধান করলে, ইচ্ছাকৃতভাবে বিরত না থাকলে তিনি সেটা জানতে পারতেন। আমরা সবাই কি শুনতেছ? জি স্যার। হ্যাঁ জি স্যার, এটা শুনে যাচ্ছে। হ্যাঁ, একটু লিঙ্কটা আবার শেয়ার করে, যেটা কেটে গেছে লিঙ্কটা একটু সবাই আবার করে দাও। টু আনারকলি, একটু তোমরা একটু, তোমাদের ইয়ে হচ্ছে, আমারও এদিক লেট হয়ে যাচ্ছে। স্যার স্যার এটা কি নতুন হ্যাঁ হ্যাঁ, নতুন লিঙ্ক, নতুন লিঙ্ক, ওই লিঙ্কটা একটা প্রবলেম হয়েছে। কোন সাবজেক্টের উপরে ক্লাসটা হচ্ছে? সম্পত্তি হস্তান্তরণ, টিপিএল। এই অজিত ভাই আসে না এখনো? অজিত ভাই ছাড়া ক্লাস শুরু করা যাবে না। এখানে বসছে তো, দেখাই তো যাচ্ছে। এই লিঙ্ক দিয়ে ক্লাস নাই মনে হয়। ভাই দেখছেন এখানে ক্লাস হয়। ওই লিঙ্কটার থেকে বের হয়ে যেতে বলো সবাইকে। আচ্ছা দেখো, আমরা শুরু করি তাহলে আমার না। নোটিশ স্যার একটুখানি অপেক্ষা করেন, সবাই জয়েন হবে। মাহফুজ ভাই এই লিঙ্কটা দিয়ে দেন, আর নিচে লিখে দেন নিউ লিঙ্ক। এই লিঙ্কটা দিয়ে দাও। দিয়ে দিছি ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। বান্না দিয়ে দিত, লিঙ্ক দিয়েছ সবাইকে। আমরা দিছি স্যার, অপুজ ভাই দিয়ে দেন। দেখো আমরা যাচ্ছি নোটিশ। সহজ একটা কোশ্চেন এবার আসবে, সেখানে নোটিশ শব্দের অর্থ অবগত করা, অর্থাৎ কোনো বিষয় কোনো ব্যক্তি অবগত হয়েছেন বলে আইন ধরে নিবে যদি তিনি একটু চেষ্টা করতেন, বা একটু তদন্ত করতেন, বা একটু অনুসন্ধান করতেন, বা একটু কষ্ট করলে বিষয়টা তিনি জানতে পারেন। এখন কষ্ট না করে তিনি শুয়ে রয়েছেন, অবহেলা করছেন, তাহলে আমাদের আইন ধরে নিবে সেই ব্যক্তি সেই বিষয়টা অবগততে আছেন, অবহিত আছেন। এটাকে বলা হয় কি? নোটিশ। যেমন মানে আমরা সকলে জানি, আইন যাহা জানে, আদালত যাহা জানে, মানে আইন মানে সকলেই আইন জানে, সবাই আইন এটা ধরে নেয়। কিন্তু আপনি ইচ্ছাকৃত ভাবে যদি আইন জানেন না, এই অজুহাতটা দাঁড় করান, আমাদের আইন সেটাকে প্রাধান্য দিবে না। কারণ আদালত বা আইন ধরে নেয় সকলেই রাষ্ট্রের প্রচলিত আইনগুলো জানে। তুমি একটু অবগত, কষ্ট করলে এই বিষয়টা তুমি জানতে পারো। ঠিক আছে? যেমন আমাদের মসজিদের 3 ধারায় কোনো ব্যক্তি কোনো বিষয় অবগত হয়েছেন বলে তখনই উল্লেখ করা হয় বা ধরে নেওয়া হয় প্রকৃতপক্ষে বিষয়টি তিনি জানতে পারেন, বা একটু তদন্ত করলে বা অনুসন্ধান করলে তিনি সেটা জানতে পারতেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি সেই অনুসন্ধান করা থেকে, সেই তদন্ত করা থেকে তিনি কি আছেন? বিরত ছিলেন। তাহলে এটাকে আমরা কি বলবো? নোটিশ। একটা রিভিউ করেন, আমরা ওই লিংক হারিয়ে ফেলছিলাম, আবার জয়েন করলাম। হ্যাঁ জানি, লিঙ্কটা আমার এখান থেকে ক্রস হয়ে গেছে। ঠিক আছে,
এই ওয়াজেদ ভাই, আপনার তো এখানে জয়েন করতেন, ওখানে বলার কথা আপনি জয়েন করে ওরা তো মিস করতেছে, আমিও মিস করি। মাহফুজ ভাই অনন্যা দুইজন দিয়েছে, সরি তাই আমি দিন আমি দেখলাম মাহফুজ ভাই অনন্যা দুজনে দিয়েছে, পুরাতনটা লিভ করে নতুন আরেকবার একটু রিভিউ করেন, একটু নোটিশটা রিভিউ করছেন। থ্যাংক ইউ। সবাই জয়েন করুক। তাহলে আমরা বলতেছি, তোমাদেরও সময়ের ইয়ে হচ্ছে আমি জানি। আমরা বলছি যে নোটিশ শব্দের অর্থ কি? নির্দিষ্ট সময় পর্যন্ত অবগত করা, অবগত হওয়া। কি বিষয়ে অবগত হওয়া? দেখো দেখো, আমরা রমজানের চাঁদ দেখি, দেখি। আচ্ছা দেখি, সবাই দেখি। এখন তুমি চাঁদ দেখো নাই, চাঁদ দেখো নাই বলে রোজা থাকো নাই, কিন্তু তুমি একটু ইচ্ছা করলে, চেষ্টা করলে চাঁদটা তুমি কি করতে পারতা? দেখতে পারতাম। আপনারা কমিটির উপর ডিপেন্ড করতে। আচ্ছা, কমিটির উপর না, এটা তো অন্য বিষয়, অন্যদিকে নিবে না, অন্যদিকে না। চাঁদ দেখার অন্য, ধরো আকাশ মেঘলা আছে, এই আছে সেই আছে, স্যার এটা সম্ভব না, এগুলোর দিকে যাবা না, ওইগুলোর দিকে অ্যাজ ইউজুয়াল চিন্তা করো, সচরাচর চিন্তা করো। ধরো বাড়ির ঘরের সবাই চাঁদ দেখছে, তো তুমি দেখো নাই, এখন তুমি বলতেছো আমি দেখি নাই। তুমি এখানে কি করছো? ওভারলুক করছে, অবহেলা করছো। তুমি একটু চেষ্টা করলে এই বিষয়টা কি করতে পারতা? দেখতে পারতাম, জানতে পারতাম। বাসা থেকে একটু বের হলে তুমি কি করতে পারতা? দেখতে পারতাম। দেখতে পারতা। তুমি বাসা থেকে বের হো নাই, বা সন্ধ্যার সময় চাঁদ দেখা যায়, তুমি সেটা করো নাই, তাহলে এখানে তোমার কি আছে? ল্যাপস আছে, অবহেলা আছে। মানে আইন ধরে নেয় এটা তুমি কি অবহেলা জানো। এটাকে কি বলা হয়? নোটিশ। এটাকে কি বলা হয়? নোটিশ বলা হয়। এই নোটিশ তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে যে প্রকাশ্য নোটিশ, আরেকটা হচ্ছে যে আনুমানিক নোটিশ, আরেকটা হচ্ছে যে প্রতিনিধিগণের প্রতিনিধি উপর। নোটিশ। আমাদের আশা করি প্রশ্নটা পেয়ে যেতে পারো এবার। নোটিশ, তো এই নোটিশ কয় প্রকার? তিন প্রকার। একটা প্রকাশ্য বা প্রকৃত, যেটাকে আমরা রিয়েল বা অ্যাকচুয়াল নোটিশ বলি। আরেকটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ নোটিশ, অর্থাৎ পরোক্ষ নোটিশ যেটাকে আমরা বলি। আরেকটা হচ্ছে যে নোটিশ বাই এজেন্ট, অর্থাৎ এজেন্টের উপর। প্লিজ একটু কথা বলো না, মানে এজেন্ট। তিনটা নোটিশ। প্রথম হচ্ছে যে কি? প্রকৃত নোটিশ, অর্থাৎ যে নোটিশ প্রত্যক্ষ বা সরাসরি ভাবে প্রাপককে প্রদান করা হয়। যেমন তুমি যখন কোনো দেওয়ানি মোকদ্দমা দায়ের করবা, দেওয়ানি মোকদ্দমা দায়ের করলে অপর পক্ষকে কি দিতে হবে? নোটিশ দিতে হবে, সমন দিতে হবে। এটাকে প্রকৃত নোটিশ বা প্রকাশ্য নোটিশ বলা হয়ে থাকে। ঠিক আছে? আর হচ্ছে যে কি? প্রতিনিধি, সরি, এরপরে কি? আনুমানিক নোটিশ বা পরোক্ষ নোটিশ। বা পরোক্ষ নোটিশ, অর্থাৎ যে নোটিশটা আদালত অনুমানের উপর নির্ভর করে ওই লোকটা এই বিষয়টা কি আছেন, অবগত আছেন, বা এই বিষয়টা জানেন। তুমি একটা জায়গা কিনেছো, তাহলে জায়গা কিনলে জায়গা কেনার পূর্বে ওই জায়গার মালিক কে ছিল বা পূর্বে কারা ছিল, তুমি এগুলো সচরাচর কি যাচাই বাছাই করে তুমি এটা কি করছো? সম্পত্তিটা ক্রয় করছো। আইন ধরে নিচ্ছে তুমি এই সম্পত্তির ক্রেতা কে ছিল বা বায়াত মালিক কে ছিল, তুমি এইগুলো জানো। এটাকে কি নোটিশ বলা হয়? পরোক্ষ নোটিশ। আর প্রতিনিধিগণের উপর নোটিশ, সেটা হচ্ছে যে প্রাপক তার বৈধ প্রতিনিধির মাধ্যমে, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে যখন নোটিশ পেয়ে থাকে, সেটাকে বলা হয় কি? প্রতিনিধিগণের উপর নোটিশ। অর্থাৎ তুমি তোমার প্রতিনিধির মাধ্যমে, রিপ্রেজেন্টের মাধ্যমে কি পাইছো? নোটিশ পাইছো। এই নোটিশ আবার দেখবে যে আমাদের বইতে দেখবে যে শর্ত, কন্ডিশন আছে, 5টা শর্ত আছে। শর্তগুলোর উপর শর্তগুলো দেখে নিবা। তাহলে এটা হচ্ছে যে প্রতিনিধিগণের উপর নোটিশ। তাহলে নোটিশ কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রকাশ, অনুমানমূলক নোটিশ। প্রতিনিধিগণের উপর নোটিশ। এই নোটিশের উপাদানগুলো কি কি? নোটিশে দাতা গ্রহীতার কি থাকবে? নাম ঠিকানা থাকবে। দাতা গ্রহীতার বাসস্থানের ঠিকানা থাকবে। দাতা কখন আদালতে উপস্থিত হবেন সেটা উল্লেখ থাকবে। তারপরে যে নোটিশ সম্পর্কে সর্বপ্রথম জানতে পারবে, তার বিরুদ্ধে মামলা হয়েছে বা ওই বিষয়টা সম্পর্কে তিনি প্রথম কি করতে পারবেন? জানতে পারবেন। এবং নোটিশ প্রকাশ্য হতে পারে, নোটিশ অনুমান ভিত্তিক পরোক্ষ হতে পারে, নোটিশ প্রতিনিধিগণের মধ্যেও হতে পারে, নোটিশ লিখিত হতে পারে, নোটিশ মৌখিক
হতে পারে। হতে পারে। শেষ নোটিশের উপাদান আর নোটিশ সম্পর্কে বাকিগুলো নিজেরা জেনে নিবা। আমি এরপরে যাচ্ছি কি আছে নির্বাচন নীতি। নির্বাচন মতবাদ বা নির্বাচন নীতি। নির্বাচন নীতি আমাদের সম্ভবত কোন সালে জানি আসছিল, ইদানিং একটু কম আসে। যদি প্রশ্ন একটু টাইট শিডিউলে পড়ে যায় তাহলে নির্বাচন নীতি চলেও আসতে পারে। আমরা নির্বাচন নীতি আর কাছে স্টোফেল, গ্র্যান্ড প্রাইজ স্টোফেল আমরা আগের ক্লাসে যখন আমরা এর আগে আমাদের যারা আমার কাছে পড়ো তাদের ক্লাসে আমরা পড়াইছিলাম স্টোফেল। আর এখন হচ্ছে যে কি নির্বাচন নীতি। দেখো নির্বাচন মানে কি বাছাই, ইলেকশন। সিলেকশন করা, বাছাই করা, তাই তো? বাছাই করা। আমরা তো ইলেকশন আছে। জীবন ইসলাম কত দ্বারা জানি 35। আমাদের 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনের কত দ্বারায়? 35 দ্বারায় নির্বাচন নীতি সম্পর্কে বলা আছে। কত দ্বারায়? 35, 35। স্যার বইয়ের পেজ নাম্বার এই একজন বলে দাও তো পেজ নাম্বার কত বই? 50 নম্বর। যাদের কাছে বই আছে বইটা একটু বলে দাও পেজ নাম্বার। দেখো সেখানে 1882 সালে সম্পত্তি হস্তান্তরের 35 দ্বারা কি বলছে? হস্তান্তরের অধিকারী নয় এরূপ ব্যক্তি কর্তৃক কোন সম্পত্তি হস্তান্তর হলে ইহার বিনিময়ে প্রকৃত মালিককে কোনো কি দিলে? সুবিধা দিলে। প্রকৃত মালিক সুবিধা গ্রহণ করে অসুবিধাটা হস্তান্তরটা কি করবেন? মেনে নেবেন। আর সুবিধাটুকু প্রত্যাখ্যান করলে হস্তান্তরটাও কি করবেন? প্রত্যাখ্যান করবেন। সুবিধা নিবেন, হস্তান্তর অস্বীকার করবেন, এই কথা চলবে না। অর্থাৎ সুবিধা নিলে হস্তান্তরটা তোমাকে কি নিতে হবে? মেনে নিতে হবে। মেনে নিতে হবে। আর সুবিধা প্রত্যাখ্যান করলে হস্তান্তরও তুমি কি করবা? এই দুইটার একটা তুমি কি করবা? ইলেকশন করব, নির্বাচন করবা। নির্বাচন। এটাকে কি নীতি বলা হয়? নির্বাচন নীতি। আমি আবার বলছি, হস্তান্তরের অধিকারী নহে এরূপ ব্যক্তি কর্তৃক কোন সম্পত্তি হস্তান্তর করলে ইহার বিনিময়ে প্রকৃত মালিককে কোনো সুবিধা দিলে প্রকৃত মালিক সুবিধা নিলে হস্তান্তর কি করবেন? মেনে নেবেন। সুবিধা প্রত্যাখ্যান করলে হস্তান্তর তিনি কি করবেন? অস্বীকার। এই দুইটার একটা মেনে নিলে নির্বাচন করতে হবে। এটাকে কি নীতি বলা হয়? নির্বাচন। উদাহরণ দেওয়া লাগবে? আমরা আমাদের বইতে যেটা আছে সেটাই দিই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। একটা বাড়ির মালিক, একটা খামারের মালিক, মালিককে ক ধরো এটার মূল্য কত টাকা? 1000 টাকা। 1000 টাকা। বইতে যেটা আছে 1000 টাকা। এখন খ নামক একজন ব্যক্তি একটা দলিল করে, এটা কার কাছে? গয়ের কাছে। গ নামক একজন ব্যক্তির নিকট কি করলো? হস্তান্তর। হস্তান্তর করলো। এখানে হেবার কথা উল্লেখ আছে, হস্তান্তর করলো। দেখো কি বলছে? ক মালিককে এটা ক এটার মূল্য কত? 1000 1000 টাকা।
এবং এটা সে খ নম্বর একজন ব্যক্তি, এটা কাকে ওকে হয় হয় কার নিকট, গয়ের নিকট হস্তান্তর করে। এবং ককে দিল কত? 1200 1200। 1200 টাকা। আর মূল্য কত? 1000 টাকা। 1000 টাকা। এখন গ এই সম্পত্তির মালিক, খ এই সম্পত্তির মালিক না, এই সম্পত্তির মালিক হচ্ছে ক। তাহলে সম্পত্তিটা হস্তান্তর করলো কি? খ। কার নিকট? গয়ের নিকট। এবং ককে তিনি দিলেন কত? 1000 1000 টাকা। 1200 টাকা। বেশি দিয়েছে, বেশি দিয়েছে না? ওর 1200 থেকে বেশি দিছে। হ্যাঁ, মূল্য কত টাকা? 1000 টাকা। বেশি দিল। 1000 এখন ক কি করবে? এই 1200 টাকা রাখবে না খ কর্তৃক এই হস্তান্তরটা, খ যে গয়ের নিকট সম্পত্তিটা হস্তান্তর করছে, এই হস্তান্তরটা কি করবে? মেনে নিবে। এই দুইটার একটা তাকে কি করতে হবে? মেনে মেনে নিতে নিতে হবে, নির্বাচন বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে। এটাকে কি নীতি বলা হয়? নির্বাচন নীতি কথা। এটা হচ্ছে যে কি দালালি, অর্থাৎ আমাদের ঢাকা শহরে দেখতে জমির দালালি করে না? করে স্যার। হ্যাঁ, তাহলে ইনি কি? ভালো ব্যবসা। ইনি কি দালাল? এনে হালাল। দালাল, ইনি কি দালাল? তাহলে তিনি সম্পত্তিটা হস্তান্তর করতেছেন কার কাছে? কার সম্পত্তি কার কাছে হস্তান্তর করতেছে? ওর সম্পত্তি গয়ের কাছে। এখন মূল্য কত? দিল আরো বেশি, 1000 টাকা। মূল্য দিল আরো বেশি। দেখো যে দালালরা এই কাজগুলোই করে। যিনি মানে কি ক্রেতা তার কাছ থেকেও নেয়, যিনি বিক্রেতা তার কাছ থেকেও নেয়, দুই ভাবে নেয়। ভালো একটা ব্যবসা। হালাল ব্যবসা নাকি স্যার? হ্যাঁ হালাল ব্যবসা। হ্যাঁ, বৈধ, সমস্যা না, অবৈধ না, এটা মধ্যস্থতা জায়েজ আছে। এখন দেখো এটা কি এই এই যে দালালি করাটা, এটা হচ্ছে যে এই আমাদের মানে প্রকৃত মালিককে দুইটার একটা কি করতে হবে? নির্বাচন করতে হবে। করতে হবে। নির্বাচন করতে হবে। এটাকে কি নীতি বলা হয়? নির্বাচন নীতি বলা হয়। এখন এই ক নির্বাচন মানে কি দলিল তার ক্ষয়ের হস্তান্তর করবে মেনে নিবে নাকি 1200 টাকা রাখবে? মেনে নিবে। যদি 1200 টাকা থাকে তাহলে ক্ষয়ের হস্তান্তর মেনে নিতে হবে। আর যদি 1200 টাকা না থাকে তাহলে তার টাকাটা তাকে কি দিতে হবে? ফেরত দিতে হবে। ফেরত দিতে হবে। এখন এই ক সিদ্ধান্ত নিতেছে এই অবস্থায় খ মারা গেল। কে মারা গেল? খ মারা গেল। খ মারা গেল। তাহলে এখন সে সিদ্ধান্ত নিল সম্পত্তিটা সে রাখবে, সে বিক্রি করবে না। তাহলে 1200 টাকা ক্ষয়ের কি বৈধ? প্রতিনিধিদেরকে কি দিতে হবে? ফেরত দিতে হবে। ফেরত দিতে হবে। ফেরত দিবে কত টাকা? 1200 টাকা। 1200 টাকা ফেরত দিলে সেখান থেকে সে তার সাথে যত দাম হয়েছে তার টাকা তাদের সাথে তাদের নেতা সেটা তারা বুঝবে। এটা হচ্ছে বাংলাদেশি আইন। কোন দেশি আইন? বাংলাদেশে বাংলাদেশি আইন। কিন্তু ব্রিটিশ আইনে বলতেছে ভিন্ন কথা। ব্রিটিশ আইনে বলতেছে এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কেউ যদি মারা যায়, মারা গেলে এটার মূল্য কত? 1000 1000 টাকা। এই 1000 টাকা কাকে ফেরত দিবে? গকে ফেরত গকে ফেরত দিবে। বাকি 200 টাকা নিজের কাছে রেখে দেবে। রেখে দিবে। এটা হচ্ছে তার ফাইন, তার জরিমানা। এদের স্যার ব্রিটিশটাই কি ঠিক আছে? মানে ব্রিটিশটা মানে দালালিকে কি করছে? বয়কট করছে। নিরুৎসাহিত করছে। দালালিকে কি করছে? নিরুৎসাহিত করছে, যাতে কেউ সেটা না করে। আর আমরা দালালিকে কি করছি? এবং আমাদের সমাজ ব্যবস্থায় ঢাকা শহরে যদি কোনো জায়গা কিনো, প্লট কিনো বা যাই কিনো, যদি তুমি ডেভেলপ হতে কিনো, হয়তো তারপরে দালালি নাই, হয়তো বা নিজে সরাসরি। আর নাহলে প্রত্যেকটা জায়গায় দেখবে যে একটা কি আছে, কমিশন বেজ আছে। দালাল ছাড়া তুমি দেখবে যে কিনতেই পারবা না। স্যার পুঁজি ছাড়া ব্যবসা স্যার। পুঁজি ছাড়া ব্যবসা। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে আমরা এতক্ষণ এটা করলাম কি? নির্বাচন নীতি। এটা আমাদের নির্বাচন নীতির প্রশ্ন আসে, নির্বাচন নীতির উপাদানগুলো এবং নির্বাচন নীতি ইংলিশ আইন এবং বাংলাদেশি আইনের মধ্যে পার্থক্য আমি বলেও দিলাম। এখন একটু এইগুলো আমাদের আগামী ক্লাস আমরা
কুপার বনাম কুপার এটা আলোচনা করবেন, কুপার বনাম কুপার সব আলোচনা করতে দিতে হবে। তো দেখো তোমরা যাদের বলছো আমি একটু বলে দিয়ে শেষ করে যাচ্ছি। মামলার আলোকে চাইলে এখন আমরা কি বললাম, কুপার ভার্সেস কুপার। কুপার, তাই তো? এখানে এই কুপার ভার্সেস কুপার, এতক্ষণ আমরা যে কথাটা বলছি, যে মামলাটা বলছি, এটাই কুপার versus কি? কুপার। এটা পড়ে নিবা। আর তোমরা আর কোনটা আছে, স্টোকের নাকি? পরের প্রশ্নটা কি পড়তে হবে? আর কিছু আছে? আপনি কিছু দরকার নেই, আমি কয়টা দিছিলাম দেখো। স্যার পরের প্রশ্নগুলো যেগুলো আমরা পড়বো ওইগুলো একটু কষ্ট করে লিখে দেন সংক্ষেপে। আমাদের গেল কি, আমরা পড়লাম কি সবাই? স্যার টাইম শিট দেখো আমরা তোমাদের জন্য যেগুলো আমাদের, যাদের কাছে আমার সাজেশন আছে অথবা আমাদের বই আছে, তারা রেহেন ইজারা ভালো করে পড়বা, লিস্টেন্স নীতি, মার্শালিং নীতি, কন্ট্রিবিউশন নীতি, আংশিক কার্য সম্পাদন নীতি, তারপরে যাই পড়ছি এখন কি চিরস্থায়ী বিরুদ্ধ নীতি। তোমাদের এমনি প্রশ্ন তিনটা ইজিলি কমন পড়বে, অনেক পড়াই হয়ে গেছে। তারপরে যে এখন অজাত ব্যক্তির বরাবর সম্পত্তি হস্তান্তর করা যায় কিনা, এটা এবার হয়তো আসবে। আর নোটিশ পড়লাম, এখন মাঝখান দিয়ে আবার নির্বাচন নীতি পড়ে দিলাম। আর স্টোকেল পড়াই নাই, স্টোকেল আমরা আগে পড়াইছি। এই তারপরে আমাদেরকে চলে যেতে হবে খ গ্রুপে। বুদ্ধিভিত্তিক আইন। খ গ্রুপ থেকে যারা একদম ইজিলি কোশ্চেন কমন পেতে চাও, মিউট করো, মিউট করো। স্যার ডিএলআর মেন কি স্যার? ডিএলআর ঢাকা ল রিপোর্ট, ঢাকা ল রিপোর্ট। ল রিপোর্ট। দেখো আমরা সামনের ক্লাসে আজকে একটু আলোচনা করতে পারি, কারণ সময় বেশি নাই, সময় নেই আমার হাতে। একটু দেখো এখানে 2 নাম্বার যে কোশ্চেনটা আছে আমাদের, কপিরাইট, কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট এন্ড ডিজাইন। সেখানে কপিরাইটের মালিককে ব্যতিক্রম সহ আলোচনা করো। কোন কোন কাজে কপিরাইট বিদ্যমান, কপিরাইট লঙ্ঘন বলতে কি বুঝো, কপিরাইট কখন কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হবে, এবং কপিরাইটের শর্ত নিয়োগ কাকে বলে, এবং কিভাবে শর্ত নিয়োগ দেওয়া হয়। আমরা নেক্সট ক্লাসে, আজকে জাস্ট আমি একটু জাস্ট বলে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে রাখবা। আগামী সোমবার সম্ভবত আমরা একটা ক্লাস দিব, সোমবারে রাত্রে 8:30টায় সবাই থাকবেন। সেখানে আমরা কপিরাইট প্রশ্নটা পড়ে, কপিরাইট, ট্রেডমার্ক এবং প্যাটেন্ট এন্ড ডিজাইন এগুলো পড়ে দেব। আর এই পর্যন্তই, সম্পত্তি হস্তান্তর আইনটা ভালো করে পড়তে থাকেন। আর কপিরাইট যারা পারেন পড়ে নেন, আমি আবার আলোচনা করে দিব আগামী সোমবার। মনে থাকবে তো? শনিবার। জি স্যার। হ্যাঁ, এবং সবাই মাথায় রাখবেন, আবারও বলি, কপিরাইট, ট্রেডমার্ক অ্যান্সার করবেন। আর যদি মনে করেন যে আমি সম্পত্তি হস্তান্তর থেকে 3টেই করব, তাহলে সম্পত্তি হস্তান্তর থেকে টিকা করবেন আগে, সবার আগে। এরপর কপিরাইট, ট্রেডমার্ক ইজিলি কোশ্চেন কমন পড়ে যাবে। আর ওইখান থেকে মার্শালিং, কন্ট্রিবিউশন এগুলো থেকে একটা কোশ্চেন আসলে, আর ইজারা, রেহেন, ইজিলি 5টা কোশ্চেন কি পড়বে, তাহলে আমি কি ডেট দিব না? কমন পড়ে যাবে মানে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, যারা সাথে ছিলেন, আগামী সপ্তাহে আবার, আগামী সোমবারে আবার দেখা হবে। মানে সবাই এটা কি দুইটা ইয়ে থেকে থাকবে, বুদ্ধিভিত্তিক থেকে থাকবে, সম্পত্তি হস্তান্তর? না, শুধুমাত্র বুদ্ধিবৃত্তি থেকে টিকা থাকবে। সেখানে প্যাটেন্ট থেকেও যারা বড় কোশ্চেন একটু ভালো করে পড়বে, দেখবে যে টিকা ইজিলি কমন পড়ে গেছে। প্যাটেন্ট, ট্রেডমার্ক আর কপিরাইট, এই 3টা মিলাইয়া টিকাগুলো থাকবে। আমার কথা সব ওকে স্যার। ঠিক আছে, এবং টিকাগুলো সহজ হবে, কঠিন কিছু না। তো তোমরা যারা ভালো মার্ক পেতে চাও, ভালো মার্ক ক্যারি করতে চাও, তারা প্রথমে টিকা দিবা। টিকা দেওয়ার পরে খ গ্রুপের ট্রেডমার্ক বা দিয়ে দিবা। আর যদি খ গ্রুপ থেকে 3টা দাও, তাহলে প্যাটেন্ট দিবা, বা কপিরাইট বা যেটা দাও, দেওয়ার পরে সম্পত্তি হস্তান্তরে চলে আসবা। আর যদি আমি বলবো যে যখন দেখবো যে প্রবলেমেটিক কোশ্চেন আছে, ধরো নির্বাচন নীতি আছে, নির্বাচন নীতির সাথে একটা প্রবলেম দিয়ে রাখছে,
বা অজাত অজাত ব্যক্তির বরাবরে সম্পত্তি হস্তান্তর করা যায় কিনা, এটার সাথে ওই যে একজনের নাবালকত্বকালের একটা শর্ত জুড়ে একটা প্রবলেমেটিক কোশ্চেন দিয়ে রাখছে, তখন ওই প্রশ্নগুলো অ্যান্সার করবেন। ওই প্রশ্নগুলো মার্কটা কি করবে? কাউন্ট করবে। স্যার তোমরা অনেকেই প্রবলেম দেখলে, প্রশ্নের লেস বেশি দেখলে তোমরা প্রশ্নগুলো কি করো না, সময় বেশি লাগলে অ্যান্সার করো না। তো এই জিনিসটা করবে না, কারণ সম্পত্তি হস্তান্তর আইন এই একটু জটিল, মানে কি বিষয়গুলো বুঝলে সহজ, না বুঝলে জটিল, তোমার কাছে পেছানো লাগবে, ঠিক আছে? আর তুমি যখন দেখবে যে নীতি নীতি নিয়ে প্রশ্ন আসছে, এই বিষয়গুলো ভালোভাবে পরীক্ষার মধ্যে তুমি জানো, তখন অ্যান্সার করবা। চেষ্টা করবা সম্পত্তি হস্তান্তর আইন থেকে 3টা কোশ্চেনের অ্যান্সার করা, আর বুদ্ধিবৃত্তি থেকে 2টা করা। ওকে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল আর কি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যদি কেউ 2-1টা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তাহলে কি পরবর্তীতে সবগুলোই দিতে হবে না ওই পরীক্ষাটাই শুধু দিতে হবে সব স্যার? সাবজেক্ট দিতে হবে নতুন নিয়মে। ও আচ্ছা আচ্ছা। আর যদি কোনো সাবজেক্টে ফেল করে তাহলে কি সব সাবজেক্টে আবার পরীক্ষা দিতে হবে? সব আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাবজেক্টে পাস করতে হয় নাকি? সব সাবজেক্টে না, ইন্ডিভিজুয়ালি। শুধুমাত্র মাথায় রাখবেন যে আমাদের অষ্টম পত্র বাইবাতে আলাদা পাস এবং গ্রামাটিকে আলাদা আলাদা পাস, আর বাকিগুলো একটা আরেকটা টান দেয়। ধরেন আপনি 20-এর নিচে 20 পাইছেন, 25 পাইছেন, অন্যটায় 50, 60, 70 পাইছেন, টোটাল গড় মার্ক চলে আসলে পাস হয়ে যাবে, ঠিক আছে? স্যার 40-এ পাস, 40 পাস না, আপনি 45-এ পাস ধরবেন, টার্গেট 45-এ রাখবেন, 40-এর দরকার পড়বে। সেকেন্ড ক্লাস পেতে হবে, ডিলিটে থার্ড ক্লাস পাইছেন, ডাজ নট ম্যাটার, এখন সেকেন্ড ক্লাস পাবেন, এটাই আপনার বার কাউন্সিলের সার্টিফিকেট, আরে এলএলবি সার্টিফিকেটে কি থাকবে, লেখা থাকবে, বুঝা গেছে? এখন টার্গেট করেন, আমাদের সাথে থাকেন এই কয়দিন পরীক্ষার আগ পর্যন্ত। একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার এই আমাদের যে খ বিভাগ মানে গ্রুপ বি, তো এইখান থেকেই তো আমাদের এই টিকাগুলো আসবে। তার মানে আমি যদি টিকাগুলো দেই, তার টিকা দেওয়ার পরে কপিরাইট, ট্রেডমার্ক আর পেটেন্ট এখান থেকে যে কোনো আর দুটো দিতে হবে। টিকা দিলে আর 2টা দিবেন এখানে, মানে টিকা সহ 3টা, যে কোনো বিভাগ থেকে 3টা সহ মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। জি জি, তার মানে এই টিকা হচ্ছে এই গ্রুপ বির মধ্যে, টিকা পুরো পাটের মধ্যে না। হ্যাঁ যেমন স্যার বুদ্ধিবৃত্তিক থেকে একটা প্রশ্ন আসবে, কপিরাইট থেকে একটা, ট্রেডমার্ক থেকে একটা, প্যাটেন্ট থেকে একটা, এরকম কি 4টাই আসবে নাকি স্যার কোনটা স্কিপ করতে পারছে? কপিরাইট থেকে কপিরাইটের প্রশ্ন, বুদ্ধিবৃত্তিক থেকে প্রশ্ন, প্যাটেন্ট থেকে প্রশ্ন 3টা, টিকা একটা, কয়টা? 4টা। আর এখান থেকে 4টা করে বসতে পারে। আর সহজ কোশ্চেন আমি বলি না তো, সেটা হচ্ছে যে দেখবো যে পরীক্ষা হলো বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বলতে কি বুঝো, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি গুলো কি কি, কোন কোন সম্পত্তি, মানে ওই যে আমাদের দেখবে যে সূচনামূলক অধ্যায় আমাদের একটা সাজেশনে আমাদের 1 নম্বর একটা কোশ্চেন আছে, এগুলো সিলি কোশ্চেন, এগুলো আমি অ্যান্সার করতে না করি স্টুডেন্টদেরকে। বা ওইখানে প্রশ্ন আছে সম্পত্তি বলতে কি বুঝো, কখন সম্পত্তি হস্তান্তর করা যায়, কখন করা যায় না, এই প্রশ্নগুলো তো আমি তোমাদেরকে পড়াইনি, এগুলো আসবে আসার মতো, কিন্তু এগুলো প্রশ্ন দরকার নাই, ধরবা না, এগুলো অ্যান্সার করার দরকার নাই, এগুলো ইজি, সবাই অ্যান্সার করবে। তুমি যদি অ্যান্সার করতে পারো করো, সমস্যা নাই, মার্ক কেরি কম করে, বুঝা গেছে? ওকে, সবাই ভালো থাকবা, আগামী সোমবারে দেখা হবে, ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার এক্সাম দে আর ভাইবা যদি স্যার মিস দিয়ে দেয় তাহলে কি তাকে আবার সাদিয়া বলো, চৌধুরী বলো, চৌধুরী। জি স্যার বলতেছি, আমি আসলে একটু মিস সাবজেক্ট পরীক্ষা দে কিন্তু ভাইবাটা মিস করে দে, তাহলে কি তাকে আবার প্রতিটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে নাকি শুধু সব ভাইবা দিতে হবে, সব দিয়ে দে। ফেল। তোমরা স্যার আমি ক বিভাগের প্রশ্নগুলো মিস করে যদি বলে দেন। সবগুলো দিয়ে ভাইবে দিবে না। ক বিভাগের কি হয়েছে? স্যার আমি প্রশ্নগুলো একটু মিস করে গিয়েছি, একটু শর্ট করে যদি কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেন স্যার। শর্ট করে তুমি আমাদের সাজেশনটা, পেজ থেকে সাজেশনটা নিয়ে নাও, সেখানে ইজারা পড়বা, মাস্টারিং পড়বা, কন্ট্রিবিউশন পড়বা,
আর হচ্ছে যে রেহেন পড়ো, আর খ গ্রুপ থেকে কপিরাইট পড়ো, ট্রেডমার্ক পড়ো, টিকা পড়ো। শেষ, 5টা বলে দিলাম। ওকে স্যার আমার কাছে অলরেডি স্যার বইটা আছে, এখন এই আমি বই আসলে ক বই বুঝে বিভাগটা দেখো, নিয়ে একটু আমার বইটা আছে, আমার বইটা আছে। জি স্যারের বইতে থাকলে ওই কোশ্চেন গুলো বলছে, অথবা পেজে সাজেশন দেওয়া আছে। 2, 3, 4 পড়ো পেজে আমাদের বইরা। খ বিভাগে 2, 3 পড়ো, তোমার 5টা কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আমি লিভ নিচ্ছি। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।